আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি তানজিরুল হোসেন রাব্বি, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। আজকে সোমবার এবং ঘড়ির কাঁটায় ঠিক বেলা 12টা, তার মানে ফিনান্স ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2020-21 শিক্ষাবর্ষের জন্য ফিনান্স ক্লাসে আমি অষ্টম অধ্যায়ে আলোচনা করতেছিলাম, অর্থাৎ মূলধন বাজেটিং, ফিনান্স প্রথম পত্র। তারই ধারাবাহিকতায় আমরা আজকে নতুন একটি লেকচার নিয়ে হাজির হয়েছি। তোমরা জানো যে মূলধন বাজেটিংয়ের টেকনিক সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম এবং গত ক্লাসে আমরা মূলধন বাজেটিংয়ের বিভিন্ন প্রকল্প মূল্যায়ন করার ক্ষেত্রে, বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেই দুই ধরনের টেকনিক আমাদের ছিল, বাট্টাকৃত পদ্ধতি এবং অবাট্টাকৃত পদ্ধতি। তো আমরা অবাট্টাকৃত পদ্ধতির ভিতরে ARR মানে গড় মুনাফার হার, এই টেকনিক সম্পর্কে প্রিভিয়াস লেকচারে ফর্মুলা দেখেছিলাম এবং গাণিতিক সমাধান করেছি। টুডে উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট আ নিউ টেকনিক অফ নন ডিসকাউন্টেড টেকনিক, অর্থাৎ অবাট্টাকৃত পদ্ধতির আরেকটি টেকনিক আমরা দেখব, সেটা হলো পে ব্যাক পিরিয়ড। তোমরা ইতিমধ্যে আমাদের হোয়াইট বোর্ডে আজকের ক্লাসের টপিক দেখতে পাচ্ছ। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি, হু হ্যাভ জাস্ট জয়েন্ট উইথ মাই ক্লাস, প্লিজ write down your class roll in the comment section, and if you have any queries, please put your queries in the comments box. After the ending of this class I will try to solve your problem inshallah. তো আজকে আমরা দেখি যে আমাদের সাথে আজকের ক্লাসে কে কে জয়েন করেছে। তো আজকে আমরা দেখি যে আমাদের সাথে আজকে ক্লাসে অনেকেই জয়েন করেছে। আজকে ক্লাসে আমাদের অনেক শিক্ষার্থী বন্ধুরা জয়েন করেছো। তো যারা যারা ক্লাসে জয়েন করেছো, ক্লাসটা শেয়ার করে দাও। আমিও ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ওয়ালে শেয়ার করে দাও। আমি ক্লাসটা আমার ওয়ালে শেয়ার করে দিচ্ছি এবং তোমাদের বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপেও তোমরা ক্লাসটা শেয়ার করে দাও। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে পেব্যাক পিরিয়ড সম্পর্কে জানতে চাচ্ছি এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদেরকে একটু বলে রাখি, সেটা হলো এই পেব্যাক পিরিয়ড থেকে প্রতি বছরই একটা না একটা গাণিতিক সমস্যা আসে। আমরা যদি বিগত বছরের কোশ্চেনগুলো একটু ঝালাই করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে এখান থেকে একটা না একটা প্রশ্ন আসে। আমাদের সাথে অনেকেই জয়েন করেছে। হাবিবুল হাবিব, ওয়ালাইকুম আসসালাম। অন্তরা, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তরনা, ওয়ালাইকুম আসসালাম। সোয়া জয়েন করেছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাদের সাথে আজকে অনেক স্টুডেন্ট জয়েন করেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক্লাসটা দ্রুত শেয়ার করে দাও, কারণ এখনই আমরা আমাদের টপিকে ঢুকে যাব। তো তোমাদের যেটা আমি বলতেছিলাম যে আমরা যদি বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পারবো অষ্টম অধ্যায় থেকে আমাদের যেই ধরনের গাণিতিক সমস্যা এসেছে, তার ভিতরে অন্যতম একটা গাণিতিক সমস্যা বা টেকনিক, সেটা হলো পে ব্যাক পিরিয়ড, এবং এটা কিন্তু প্রতি বছরই পরীক্ষায় আসে। তার মানে আমরা বলতে পারি যে এটা আমাদের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আমি তোমাদেরকে প্রশ্ন করতেছি, দেখি তোমরা কে কে উত্তর দিতে পারো। পে ব্যাক পিরিয়ড কি, এটা জানার আগে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, দেখি তোমরা উত্তর দিতে পারো কিনা। তোমরা কিন্তু ক্যাশব্যাক শব্দটা সম্বন্ধে অনেকেই পরিচিত। ক্যাশব্যাক, তাই না? ক্যাশব্যাক আমরা হয়তো বিকাশে অথবা আমরা দেখেছি বিকাশের ক্ষেত্রে আমরা দেখেছি ক্যাশব্যাক অফার আসে, বা বিভিন্ন প্রতিষ্ঠানে কোনো কিছু কেনাকাটা করতে গেলে ক্যাশব্যাক অফারটা আসে। তো আমি তোমাদেরকে অনুরোধ করব যে ক্যাশব্যাক শব্দটার মানে কি দেখি, তারপর আমি বুঝাবো পে ব্যাক কাকে বলে। যারা যারা ক্যাশব্যাক কি সেটা বলতে পারবা, আমি তাদেরকে পে ব্যাক কি সেটা বলার চেষ্টা করব। হ্যাঁ, অনেকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছো। ক্যাশব্যাক, ক্যাশব্যাক শব্দটার মানে কি? হ্যাঁ, অনেকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছো। টাকা ফেরত দেওয়া, ক্যাশব্যাক মানে টাকা ফেরত আসা, রাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকেই উত্তর দেওয়ার চেষ্টা করতেছো। ক্যাশব্যাক মানে টাকা ফেরত দেওয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, ক্যাশব্যাক মানে হলো
টাকা ফেরত আসা। তাহলে আমরা আজকের যেই টপিকটা জানতে চাচ্ছি সেটা হলো পে ব্যাক পিরিয়ড। তার মানে এই ক্যাশব্যাকের সাথে পে ব্যাক পিরিয়ডের একটা মিল আছে। ক্যাশব্যাক মানে হলো তুমি যেই টাকাটা হয়তো ইনভেস্ট করছো সেই টাকাটা তোমার কাছে ফিরে আসছে। পে ব্যাক পিরিয়ডও অনেকটা একই রকম। পে ব্যাক পিরিয়ড মানে হলো তুমি যে টাকা ইনভেস্ট করছো, কোনো প্রকল্পে যে টাকা ইনভেস্ট করছো সেই টাকা তোমার কাছে ফেরত আসতে যে সময় লাগবে ওই সময়টা কি আমরা বলবো কি পে ব্যাক পিরিয়ড। অর্থাৎ তুমি কোনো প্রকল্পে ইনভেস্ট করেছো, তুমি কোনো প্রকল্পে বিনিয়োগ করেছো, ওই টাকাটাই আবার ঠিক তোমার কাছে ফিরে আসতে যেই সময় লাগবে ওই সময়কে আমরা বলি পে ব্যাক পিরিয়ড। তার মানে আমরা বলতে পারি পে ব্যাক পিরিয়ড মিনস দ্য ডিউরেশন, পে ব্যাক পিরিয়ড ইজ দ্য ডিউরেশন টু গেট দ্য ইনভেস্টেড মানি ব্যাক। অর্থাৎ তুমি একটা মেশিন কিনছো অথবা একটা প্রকল্পে একটা অ্যামাউন্ট টাকা ইনভেস্ট করছো, ওই টাকাটাই আবার তোমার কাছে ফিরে আসতে যেই সময় লাগবে, যেই টাইম লাগবে, ওইটাকে আমরা বলবো কি ক্যাশব্যাক বা পে ব্যাক। তো আশা করি তোমরা অনেকেই এই ক্যাশব্যাক বা পে ব্যাক জিনিসটা বুঝতে পারছো, আমার বিশ্বাস। তো এখন আমরা এই পে ব্যাক পিরিয়ডের সূত্র দেখব, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? আমরা এখন পে ব্যাক পিরিয়ডের সূত্রটা দেখব। তো পে ব্যাক পিরিয়ড এটা কিন্তু অবাট্টাকৃত পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ একটা টপিক আমি তোমাদের সাথে ইতিমধ্যে আলোচনা করেছি, এবং পে ব্যাক কী সেটাও আমি তোমাদেরকে বলেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পে ব্যাক পিরিয়ড যে আমরা করতেছি এটার উত্তরটা আসবে সময়ে। এটা টাকায়ও আসবে না, এটা টাকায়ও আসবে না, এবং এইটা পার্সেন্টেজও আসবে না। এইটা আসবে কি সময়, অর্থাৎ উত্তরটা আসবে কি বছরে। যেমন আমি তোমাদের সামনে যদি একটা উদাহরণ দিই, ধরো তুমি একটা প্রকল্পে বিনিয়োগ করছো, ধরো 40,000 টাকা। তুমি একটা প্রকল্পে বিনিয়োগ করেছো 40,000 টাকা। এখন আগামী 5 বছর, ধরো প্রথম বছরে তুমি পাইলা 10,000, দ্বিতীয় বছরে 10,000, তৃতীয় বছরেও 10,000, চতুর্থ বছরও তুমি 10,000 টাকা পাইলা, এবং পঞ্চম বছরও তুমি 10,000 টাকা পাইলা। তার মানে তুমি ইনভেস্ট করছো 40,000, তুমি এখানে ইনভেস্ট করছো 40,000, এবং প্রতি বছরে তুমি কত করে পাচ্ছ? 10,000 টাকা করে। এখন আমি যদি প্রশ্ন করি, এই যে তুমি 40,000 টাকা ইনভেস্ট করলা, এই ইনভেস্ট যে তুমি করলা এইটা প্রতি বছর তুমি টাকা পাচ্ছ, মানে তোমার আন্তঃপ্রবাহ হবে 10,000 টাকা করে। তাহলে কয় বছর লাগবে তোমার এই 40,000 টাকা উঠাইতে? একটু কমেন্টসে তোমরা জানাও তো, দ্রুত একটু কমেন্টসে জানাও, একটু দ্রুত তোমরা কমেন্টসে জানাও যে কয় বছর তোমার এই 40,000 টাকা তুমি ফিরে পেতে তোমার মোট কত বছর সময় লাগবে। তুমি ইনভেস্ট করছো 40,000 টাকা, এবং প্রতি বছর তুমি টাকা পাবে 10,000 করে। তাহলে তোমার এই মোট 40,000 টাকা উঠাই নিয়ে আসতে, ফিরে পেতে তোমার কয় বছর লাগবে? একটু আমাকে সবাই একটু কমেন্টসে জানাও। এইটা হলো আমার, এই টাকাকে আমরা বলবো নগদ আন্তঃপ্রবাহ, অর্থাৎ যেই টাকাটা তুমি পাচ্ছ সেই টাকাকে আমরা বলবো নগদ আন্তঃপ্রবাহ, নগদ আন্তঃপ্রবাহ। হ্যাঁ, একটু উত্তরে জানাও। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছো। রাইট, অনেকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছো। রুবেল উত্তর দিয়েছে 4 বছর। রাইট, উত্তর সঠিক। দেখি আর কে উত্তর দেয় আমাদের সাথে। তুমি ইনভেস্ট করছো 40,000 টাকা, এবং প্রতি বছর তুমি 10,000 টাকা করে তুমি আন্তঃপ্রবাহ হবে। তাহলে এই 40,000 টাকা ফিরাইয়া নিয়ে আসতে তোমার মোট কত বছর লাগবে? হ্যাঁ, অনেক উত্তর দিয়েছে 4 বছর। রাইট, তোমার এই টাকাটা তোমার কাছে ফিরাই নিয়ে আসতে সময় লাগবে 4 বছর। এই যে 4 বছর তুমি বললা, এইটাই কিন্তু হলো পে ব্যাক পিরিয়ড। এই যে তুমি বললা 4 বছর সময় লাগবে, এই যে 4 বছর সময়, এটাকে আমরা বলবো কি পে ব্যাক পিরিয়ড। ফাহিম উত্তর দিয়েছে। অনেকেই আমাদের আজকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করতেছে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এটা কিন্তু তুমি খুব সহজে উত্তর দিতে পারলা, খুবই সহজে উত্তর দিলা।
সেটা হলো যে তুমি ইনভেস্ট করছো 40,000 টাকা, প্রতি বছর তুমি টাকাটা পেয়েছো 10,000 টাকা করে, প্রতি বছর তুমি 10,000 টাকা করে তুমি টাকাটা পাবে, নগদ আন্তঃপ্রবাহ হবে। তাহলে মোট 4 বছর লাগবে 10,000, 20,000, 30,000, 40,000 টাকা, 40,000 টাকা তুমি উঠাই নিয়ে আসতে মোট 4 বছর সময় লাগবে। উত্তর সঠিক। তার মানে এটা যদি আমি একটু ঘুরাই দেই তখন কি অবস্থাটা দাঁড়ায়, ধরো আমি যদি এখন এটাকে একটু ঘুরাই দেই শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখি তোমরা কিভাবে উত্তর দাও। ধরো প্রথম বছরে 8,000, পরের বছরে 10,000, পরের বছরে 15,000, পরের বছরে 12,000 এবং শেষ বছরে 16,000। রিফাত, এই করিম ভাই এই দরজাটা একটু লাগাই দিয়ে যান। এই করিম ভাই এখানে এটা চাপাই দিয়ে যান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা লাগাই দিয়ে যান। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো আমরা একটু আগে কিন্তু সলভ করেছিলাম যখন আমাদের নগদ প্রবাহ ছিল প্রতি বছর সমানভাবে, নগদ প্রবাহ প্রতি বছর সমান ছিল, তখন কিন্তু আমরা খুব সহজে উত্তর দিয়েছি। বাট এখন নগদ প্রবাহ দেখো কত আছে, 8,000, 10,000, 15,000, 12,000, 16,000। এখন নগদ প্রবাহটা একটু ভিন্ন রকম। তাহলে আমি তোমাদেরকে যদি বলি যে এই ক্ষেত্রে নগদ প্রবাহটা কেমন ছিল আর এই ক্ষেত্রে নগদ প্রবাহটা কেমন, তোমরা খুব সহজে উত্তর দিতে পারবা। তোমরা একটু কমেন্টসে জানাও। প্রতি বছর যে 10,000 টাকা করে তুমি নগদ আন্তঃপ্রবাহ হবে, প্রতি বছরে যে 10,000 টাকা করে তোমার নগদ আন্তঃপ্রবাহ হবে, এই যে 10,000 টাকা করে নগদ আন্তঃপ্রবাহ হবে, এটা হলো কেমন, আর 8,000, 10,000, 15,000, 12,000, 16,000 এই যে নগদ প্রবাহ এইটা কেমন। হ্যাঁ অনেকেই উত্তর দেওয়ার চেষ্টা করতেছো। এখন কিন্তু নগদ প্রবাহটা কিন্তু চেঞ্জ হয়েছে। তোমরা একটু কমেন্টসে জানাও যে প্রথম নগদ প্রবাহ এটা কেমন নগদ প্রবাহ, আর দ্বিতীয় যে আর একটা নগদ আন্তঃপ্রবাহ লিখলাম, প্রথম বছরে 8,000, পরের বছর 10,000, পরের বছর 15,000, চতুর্থ বছরে 12,000, পঞ্চম বছরে 16,000, এই নগদ প্রবাহটা কেমন। এখানে কিন্তু দুই ধরনের নগদ প্রবাহ আছে শিক্ষার্থী বন্ধুরা। এখন তুমি বলবা প্রথমটা কেমন নগদ প্রবাহ আর দ্বিতীয়টা কেমন নগদ প্রবাহ। হাবিবুল্লাহ হাবিব উত্তর দিয়েছে 3 বছর। না 3 বছর না, আমাকে একটু বলবা যে প্রথম নগদ প্রবাহটা কেমন নগদ প্রবাহ আর দ্বিতীয় যে নগদ আন্তঃপ্রবাহ এইটা কেমন নগদ আন্তঃপ্রবাহ। আমার বিশ্বাস তোমরা উত্তর দাও। হ্যাঁ 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 অনেকেই সঠিক উত্তর দিয়েছো। রাইট রাইট রাইট, এই যে অনেকেই সঠিক উত্তর দিয়েছো। প্রথম নগদ প্রবাহটা হলো সমান নগদ প্রবাহ আর দ্বিতীয় নগদ প্রবাহ এটা হলো অসমান নগদ প্রবাহ। শিক্ষার্থী বন্ধুরা, প্রথম যে নগদ প্রবাহ অর্থাৎ প্রতি বছরই তুমি 10,000 টাকা করে পাবে, নগদ আন্তঃপ্রবাহ প্রতি বছরই 10,000 টাকা করে পাবে, এইটা হলো সমান নগদ প্রবাহ। আর দ্বিতীয়টা যেটা 8,000, 10,000, 15, 12, 16 এটা হলো অসমান নগদ প্রবাহ। তার মানে একটু আগে যে আমরা একসাথে যে 40,000 বের করে ফেলেছি সমান নগদ প্রবাহে, সেটা খুব সহজেই আমরা বের করে ফেলেছি। বাট এখন কিন্তু আমাদের এই 40,000 টাকা যে বিনিয়োগ করেছি, 40,000 টাকা যে আমরা বিনিয়োগ করেছি, এই টাকাটা কিন্তু আমাদের একসাথে আসতেছে না। যেমন 8 আর 10 হলো 18, 18 আর 5 23, 10 33, এখানে হলো 33,000, কিন্তু বাট এখানে চলে গেলে 33 আর 2 35, 45,000 হয়ে যায়। তার মানে একটু আগে আমরা এই যে সমান নগদ প্রবাহ যেটা দেখলাম, এই সমান নগদ প্রবাহের ক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই, অনেকেই তোমরা উত্তর দিয়েছো 4 বছর, অনেকেই তোমরা উত্তর দিয়েছো 4 বছর, বাট এখন কিন্তু তোমরা এটা কিন্তু আর দিতে পারতেছো না। তার মানে যদি নগদ প্রবাহটা সমান হয়, তখন নগদ প্রবাহটা যদি সমান হয় তাহলে কিভাবে আমরা পেব্যাক পিরিয়ড বের করব সেটা তোমরা লেখো। যদি নগদ প্রবাহটা সমান হয় সেক্ষেত্রে পেব্যাক পিরিয়ডটা বের করার সূত্র হল মোট বিনিয়োগ ভাগ নগদ আন্তঃপ্রবাহ। যদি নগদ প্রবাহ সমান হয় সেক্ষেত্রে পেব্যাক পিরিয়ড বের করার সূত্র হল, শিক্ষার্থী বন্ধুরা, মোট বিনিয়োগ ভাগ নগদ আন্তঃপ্রবাহ। ভালো করে খেয়াল করো, নগদ প্রবাহ যদি সমান হয়, যেমন এই যে প্রথমটার ক্ষেত্রে কিন্তু নগদ প্রবাহ সমান ছিল, নগদ আন্তঃপ্রবাহ প্রতি বছর 10,000, 10,000, 10,000, 10,000 প্রতি বছর নগদ আন্তঃপ্রবাহ সমান। যদি নগদ আন্তঃপ্রবাহ সমান হয়, প্রতি বছর সমান নগদ প্রবাহ হয়, দেন
পেব্যাক পিরিয়ড বের করার সূত্র হলো মোট বিনিয়োগ ভাগ নগদ আন্তঃপ্রবাহ। তাহলে এটা কিন্তু আমি খুব সহজেই আমরা করেছি। আমাদের বিনিয়োগ হলো 40,000 টাকা, আর প্রতি বছর আমাদের নগদ আন্তঃপ্রবাহ হলো 10,000, তার মানে উত্তর হলো 4 বছর। এটা আমরা কিন্তু খুব সহজেই শিক্ষার্থী বন্ধুরা বের করে ফেলেছে। আমাদের সাথে অনেকেই আজকে উত্তর দিয়েছে, অনেকেই আমাদের সাথে জয়েন করেছে। হাবিবুল্লাহ হাবিব উত্তর সঠিক, নাহিদ হাসান উত্তর সঠিক, ফাহিম উত্তর সঠিক, নোমান মাত্র জয়েন করেছে, প্রমি জয়েন করেছে, নাইম জয়েন করেছে, মহুয়া জয়েন করেছে। আজকে অনেকেই আমাদের সাথে জয়েন করেছে এবং ক্লাসটা দেখতেছে, রাইট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে আমরা কি জানলাম? যদি নগদ আন্তঃপ্রবাহ সমান হয় সেক্ষেত্রে পেব্যাক পিরিয়ড বের করার সূত্র হইল মোট বিনিয়োগ ভাগ নগদ আন্তঃপ্রবাহ। খুব সহজ, কোনো প্যারা নাই, চিল। মানে যখন নগদ আন্তঃপ্রবাহ সহজ হবে তখন কোনো প্যারা নাই, বাট যখন নগদ আন্তঃপ্রবাহ অসমান হবে, যেমন এইখানে দেখো, এখানে কিন্তু নগদ আন্তঃপ্রবাহ অসমান, 8,000, 10,000, 15,000, 12,000, 16,000, অর্থাৎ এক এক সময় এক এক রকম হয়েছে। যখন নগদ আন্তঃপ্রবাহ সমান হবে না, অর্থাৎ অসমান হবে, তখন আমাদের সূত্রটা কি হয়ে যাবে? A প্লাস NCO মাইনাস C ডিভাইড বাই D। তোমরা একটু খাতায় লিখে রাখো শিক্ষার্থী বন্ধুরা। নগদ আন্তঃপ্রবাহ যখন অসমান হবে তখন পেব্যাক পিরিয়ড বা পরিশোধ কাল সময় বা বিনিয়োগ ফেরত সময় নির্ণয় করার সিস্টেমটা হবে A প্লাস NCO মাইনাস C ডিভাইড বাই D। এখন A প্লাস NCO মাইনাস C ডিভাইড বাই D এইটা কি? এটার ব্যাখ্যাটা আমি একটু দিচ্ছি, তোমরা খেয়াল করো। এখানে তোমরা ব্যাখ্যাটা অবশ্যই খাতায় লিখে রাখবে। এখানে এ মানে হলো বিনিয়োগ উঠে আসার কাছাকাছি পূর্ণ বছর। এ মানে হলো বিনিয়োগ উঠে আসার কাছাকাছি পূর্ণ বছর। এ মানে হলো বিনিয়োগ উঠে আসার কাছাকাছি পূর্ণ বছর। এনসিও মানে হলো মোট বিনিয়োগ বা প্রাথমিক বিনিয়োগ, আমরা লিখতে পারি এনসিও মানে মোট বিনিয়োগ বা প্রাথমিক বিনিয়োগ। সি মানে পূর্ণ বছরে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। সি মানে হলো পূর্ণ বছরে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। ডি মানে পূর্ণ বছরের পরবর্তী বছরের নগদ আন্তঃপ্রবাহ। আগেরটা ছিল ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ আর এইটা হলো নগদ আন্তঃপ্রবাহ। শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে খেয়াল করো। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, রাইট। শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে খেয়াল করো। তাহলে আমরা কি বলছি? পেব্যাক পিরিয়ড নির্ণয় করার ক্ষেত্রে যখন নগদ আন্তঃপ্রবাহ অসমান হবে, অর্থাৎ এক এক বছরে এক এক রকম আন্তঃপ্রবাহ ঘটবে, সেক্ষেত্রে পেব্যাক পিরিয়ড বের করার সূত্র হলো এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইড বাই ডি। এ মানে হলো বিনিয়োগ উঠে আসার কাছাকাছি পূর্ণ বছর। আমি কিন্তু একটু আগে তোমাদেরকে দেখাইছি যে তৃতীয় বছর পর্যন্ত হয়তো 33,000, আবার চতুর্থ বছরে গিয়ে 45,000 হয়ে যায়, অর্থাৎ দুইটা কিন্তু একরকম না। তো ভাঙতি চলে আসে, তার মানে কাছাকাছি পূর্ণ বছর এখানে একটা থাকবে। এনসিও মানে হলো মোট বিনিয়োগ, অর্থাৎ তুমি কত ইনভেস্ট করছো। আমরা অঙ্কে দেখেছি যে আমরা ইনভেস্ট করছি 40,000।
সি মানে হলো যাকে আমরা পূর্ণ বছর ধরেছি সেই পূর্ণ বছরে মোট ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। ক্রমযোজিত শব্দটা হলো প্রতি বছরেরটা যোগ করে ওই বছর পর্যন্ত মোট টোটাল, আমি অঙ্ক করানোর সময় বুঝতে পারবা। আর ডি মানে হলো যাকে আমরা পূর্ণ বছর ধরেছি ঠিক তার পরের বছরের নগদ আন্তঃপ্রবাহ। তাহলে এই হলো অবস্থা। আমি এখন একটা গাণিতিক উদ্দীপক নিয়ে আসতেছি শিক্ষার্থী বন্ধুরা, এবং এইটা আমরা এখন সলভ করব। আমরা ধরো বিনিয়োগ আমাদের কত ছিল, বিনিয়োগ ছিল 40,000 টাকা, আর প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর, আমাদের 5 বছর 8,000। প্রথম বছরে হইল 8,000, পরের বছরে হইল, আচ্ছা এটা একটু এভাবে লিখি, এখানে তো আসলে আটতেছে না জায়গা, এখান থেকে লিখি। আমাদের বিনিয়োগ হলো 40,000 টাকা, আর আমাদের বছর হলো 5টা, 1 2 3 4 5, বছর হলো 5টা। প্রথম বছরে তোমার নগদ আন্তঃপ্রবাহ 8,000, পরে হলো 10,000, পরে হলো 15,000, পরে হলো 12,000, পরে হলো 16,000। এটা হলো আমাদের নগদ আন্তঃপ্রবাহ। আচ্ছা, এই হলো মোটামুটি আমাদের উদ্দীপক শিক্ষার্থী বন্ধুরা। আবার খেয়াল করো, আমাদের ফারদিন লিখেছে স্যার নেট প্রবলেম। হ্যাঁ, নেট প্রবলেম থাকতে পারে ফারদিন, তুমি যদি কোথাও থেকে অঙ্কটা মিস করো নো প্রবলেম, আবার শুরু থেকে দেখবা, তাহলে বুঝতে পারবা তোমার ওখানে হয়তো কোনো কারণে ইন্টারনেট বিচ্যুতি ঘটেছে। নো প্রবলেম। দেখো, আমরা বিনিয়োগ করেছি 40,000 টাকা, আমাদের প্রথম বছরে নগদ আন্তঃপ্রবাহ 8,000, দ্বিতীয় বছরে 10,000, তৃতীয় বছরে 15,000, চতুর্থ বছরে 12,000 এবং পঞ্চম বছরে 16,000। এবং এটা একটা অসমান নগদ আন্তঃপ্রবাহ, অর্থাৎ এক এক বছরের সাথে এক এক বছরে কোনো মিল নেই। সেক্ষেত্রে আমরা যে সূত্রটা ব্যবহার করব A + NCO - C / D। তাহলে এখন আমাদের এই প্রত্যেকটার মান লাগবে, শুধুমাত্র NCOর মান কিন্তু আমাদের আছে, মোট বিনিয়োগ এটা আমাদের কিন্তু আছে, এছাড়া কিন্তু আর কোনো মান এখানে নাই, আমাদের বের করতে হবে। সেটা কিভাবে বের করব আমরা সেটা করতেছি এখন। দেখো তোমরা, প্রথমটা হলো বছর নগদ আন্তঃপ্রবাহ, ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। এটা হলো আমাদের বছর, এটা হলো আমাদের নগদ আন্তঃপ্রবাহ, এটা হলো ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। প্রথমটা হলো কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, প্রথমটা হলো নগদ আন্তঃপ্রবাহ আর পরেরটা হলো ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। আমাদের বছর হলো 5টা, 1 2 3 4 5। ওকে, এখন আমরা যে কাজটা করব, আমরা প্রথম বছরে আমাদের 8,000 সেটা আমরা লিখব। প্রথম বছরে নগদ আন্তঃপ্রবাহ 8,000, দ্বিতীয় বছরে নগদ আন্তঃপ্রবাহ 10,000, তৃতীয় বছরে নগদ আন্তঃপ্রবাহ 12,000, পরের এটা হলো 15,000, পরের বছর হলো 12,000 এবং শেষ বছরে হলো 16,000। রাইট শিক্ষার্থী বন্ধুরা, প্রথম বছরে আমাদের নগদ আন্তঃপ্রবাহ কত? 8,000, পরের বছরে 10,000, পরের বছর 15,000, পরের বছর 12,000, পরের বছর 16,000। এই হলো আমাদের নগদ আন্তঃপ্রবাহ। এখন আমরা বের করব ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ মানে হলো একটার সাথে একটা যোগ হবে।
তাহলে তোমরা বলো প্রথম বছরে মোট কত হবে? 8,000। আচ্ছা, দ্বিতীয় বছরে 8,000 তো আমাদের আছে, 8,000-এর সাথে আরও 10, তাহলে দ্বিতীয় বছরে মোট হবে 18,000। তোমরা দ্রুত বাকি বছরগুলো একটু কমেন্টসে লিখে দাও তো, দেখি তো কে পারে। তৃতীয় বছরে তাহলে মোট কত হবে? দ্রুত কমেন্টসে আমাকে একটু জানাই দাও। 18 আর 15 33,000। তোমরা দ্রুত কমেন্টসে জানাই দাও। চতুর্থ বছরে 45,000, আর এটা হলো 61,000। তোমরা একটু দ্রুত কমেন্টসে শিক্ষার্থী বন্ধুরা জানাই দাও, দ্রুত কমেন্টসে জানাই দাও। হ্যাঁ, রুবেল উত্তর দিয়েছে, প্রত্যয় উত্তর দিয়েছে, অনেকেই সঠিক উত্তর দিতেছো, রাইট। আমরা কিন্তু এই যে অংশটা করলাম, এই অংশটা কিন্তু আসলে আমাদের পেব্যাকের সূত্রর জন্য করা হচ্ছে। আমাদের পেব্যাকের যে সূত্র আছে a + NCO - C / D, এই সূত্র শুধুমাত্র NCO অর্থাৎ মোট বিনিয়োগ সেইটা আমরা জানি। মোট বিনিয়োগ হলো 40,000, আর বাকি যে তথ্য অর্থাৎ এখানের বাকি যে তথ্যগুলো সেগুলো আমরা জানি না। ওইটার জন্যই আমরা কি করলাম, এই নগদ আন্তঃপ্রবাহ এবং ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ বের করলাম। কিভাবে বের করলাম তোমরা তো বুঝতে পারছো। এবং এই টোটাল সূত্রটা আমরা কেন ব্যবহার করা লাগলো? কারণ এখানে আমাদের নগদ আন্তঃপ্রবাহ সমান না। যদি সমান থাকতো, আমি তো সমানের সূত্র দেখাইছি, খুব সহজেই বের করতে পারতাম। যেহেতু এখানে নগদ আন্তঃপ্রবাহ সমান না, মানে হলো অসমান, এই কারণেই, এই অসমান হওয়ার কারণেই আমরা কি করলাম, এই সূত্রটা এখানে ব্যবহার করছি, রাইট। হ্যাঁ, অনেকেই কিন্তু উত্তর সঠিক দিয়েছে। আচ্ছা, তোমরা কিন্তু এই পেব্যাকটা এখন বের করতে পারবা, আমার বিশ্বাস। এখন কিন্তু এই যে সূত্র পাতায় কিন্তু তোমরা বের করতে পারবা। দ্রুত একটু তোমরা উত্তর দিয়ে ফেলো। এ এর মান কত, সি এর মান কত, ডি এর মান কত? তোমরা দ্রুত উত্তর দাও। এখানে এ কত হবে, সি এর মান কত, ডি এর মান কত? তোমরা যারা পারো উত্তর দাও, ঠিক আছে? তাহলে আমরা এখন সূত্রে মান বসাবো। অতএব পিবিপি সমান a + NCO - C / D। আমরা পেব্যাকের সূত্রটা লিখলাম, a + NCO - C / D। এখন আসো, এ মানে কি বলছি? এ হলো বিনিয়োগ উঠে আসার কাছাকাছি পূর্ণ বছর। এ আমরা কি বলছি শিক্ষার্থী বন্ধুরা? এ মানে হলো বিনিয়োগ উঠে আসার কাছাকাছি পূর্ণ বছর। তো তোমরা যদি এখন একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা, এ মানে হলো কি বিনিয়োগ উঠে আসার কাছাকাছি পূর্ণ বছর। আমরা বিনিয়োগ করছি কত টাকা? আমরা বিনিয়োগ করছি 40,000 টাকা। আমরা বিনিয়োগ করছি 40,000 টাকা। আমাদের এই 40,000 টাকা উঠাইতে কত বছর লাগবে? এইটাই হলো আমাদের পেব্যাক পিরিয়ড। এখন আমরা যদি দেখি, প্রথম বছরে আমাদের মোট উঠছে 8,000, দ্বিতীয় বছরে আমাদের মোট উঠছে 18,000, তৃতীয় বছরে আমাদের মোট উঠছে 33,000, চতুর্থ বছরে আমাদের উঠছে 45,000। বাট আমাদের কিন্তু লাগবে 40,000। তার মানে এই দুইটার ভিতরে আমরা ভাঙতি অবস্থায় চলে গেছি। আমাদের 33,000ও লাগবে না, 45,000ও লাগবে না। আমাদের 33,000 এটা আমাদের বিনিয়োগ থেকে কম হয়, 33,000 না, আমাদের 40,000 উঠাইতে হবে। আবার 45,000 হলে হয় কি, আমাদের বিনিয়োগের চেয়ে বেশি উঠাইতে হয়। পেব্যাক তো আমাদের বেশি যতটুকু ততটুকু না। পেব্যাক পিরিয়ড মানে হলো যত ইনভেস্ট করেছো ঠিক ওই টাকাটা উঠাইতে তোমার কত বছর লাগবে। তাহলে আমরা কাছাকাছি যাইতে পারবো কোন বছর পর্যন্ত? কমেন্টসে জানাই দাও, যারা পারতেছো কমেন্টসে জানাই দাও। তাহলে আমরা 45,000 কিন্তু আমাদের বেশি হয়ে যায়, তাহলে কাছাকাছি আমরা যাইতে পারতেছি 33,000 টাকা পর্যন্ত। তাহলে এই মানে কি ছিল? বিনিয়োগ উঠে আসার কাছাকাছি পূর্ণ বছর। বিনিয়োগ উঠে আসার কাছাকাছি পূর্ণ বছর। তাহলে বিনিয়োগ উঠে আসার কাছাকাছি পূর্ণ বছর আমরা দিতে পারি 3কে। শিক্ষার্থী বন্ধুরা, বিনিয়োগ উঠে আসার কাছাকাছি পূর্ণ বছর আমরা কতকে দিতে পারি? 3। কারণ এই তৃতীয় বছরে আমাদের কাছাকাছি টাকাটা উঠে আসে, বাট চতুর্থ বছরে আমাদের আবার বেশি হয়ে যায়। তাহলে আমরা এর মান কত দিতে পারি? এ হলো আমাদের 3। এর মান আমাদের কত আছে শিক্ষার্থী বন্ধুরা? এ হলো আমাদের 3। এরপর আসো এনসিও। এনসিও মানে নেট ক্যাশ আউটফ্লো। নেট ক্যাশ আউটফ্লো অর্থাৎ কত টাকা তুমি বিনিয়োগ করছো। আমরা বিনিয়োগ কত করছি সেটা তো জানি। বিনিয়োগের টাকা হলো 40,000। তাহলে বিনিয়োগের টাকাটা 40,000 লিখলাম, মাইনাস সি মানে কি ছিল শিক্ষার্থী বন্ধুরা? সি মানে কি ছিল? পূর্ণ বছরে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। সি মানে পূর্ণ বছরে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ, অর্থাৎ যাকে তুমি পূর্ণ বছর ধরেছো ঠিক তার ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ কত বলো তো? এখানে
পূর্ণ বছরে কর্মযোজিত নগদ আন্তঃপ্রবাহ কত হবে? 15,000 হবে না 33,000? একটু কমেন্টসে জানাই দাও তো। হ্যাঁ, হাবিব, ফাহিম, নাহিদ, প্রত্যয়, রুবেল অনেকেই কিন্তু সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করতেছে এবং অনেকেই সঠিক উত্তর দিয়েছে। তাহলে এখানে সি এর মান কোনটা হবে বলো তো? আমাদের এই অঙ্কে সি এর মান কোনটা হবে? অর্থাৎ আমাদের এখন লাগবে কোনটা? সি। সি মানে কি ছিল? পূর্ণ বছরে কর্মযোজিত নগদ আন্তঃপ্রবাহ। দ্রুত উত্তর দাও। এখানে পূর্ণ বছর হলো 3, তাহলে কর্মযোজিত নগদ আন্তঃপ্রবাহ কত হবে? হ্যাঁ, রুবেল উত্তর সঠিক দিয়েছে। তাহলে পূর্ণ বছরে এইটা হলো আমাদের পূর্ণ বছরে কর্মযোজিত নগদ আন্তঃপ্রবাহ, তার মানে এইটা হবে আমাদের কি? সি। তাহলে আমরা সি এর মান পেয়ে গেছি। সি হবে কোনটা? আমাদের পূর্ণ বছরে, এটা হলো আমাদের পূর্ণ বছর, এই পূর্ণ বছরে কর্মযোজিত নগদ আন্তঃপ্রবাহ 33,000। তাহলে এটা আমরা লিখলাম। এখন আমাদের লাগবে কি? ডি এর মান। ডি মানে কি ছিল? ডি মানে ছিল পূর্ণ বছরের পরের বছরের নগদ আন্তঃপ্রবাহ। পূর্ণ বছরের পরের বছরের নগদ আন্তঃপ্রবাহ। তাহলে পূর্ণ বছর ধরছি আমরা 3, তাহলে ডি এর মান কত হবে? কমেন্টসে জানাই দাও। হ্যাঁ, অনেক ফাহিম উত্তর সঠিক, নাইম উত্তর সঠিক, ফারদিন উত্তর সঠিক, রুবেল উত্তর সঠিক, হাবিবুল্লাহ অনেকে সঠিক উত্তর দিয়েছো, রাইট। তাহলে বলো ডি এর মান কোনটা হবে? আমাদের এখানে ডি এর মান কোনটা হবে? একটু দ্রুত কমেন্টসে জানাই দাও তো, ডি এর মান কোনটা হবে? অনেকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছো, রাইট। অনেকেই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছো, থ্যাঙ্কস এ লট। আজকে অনেকেই আমাদের সাথে ক্লাসে জয়েন করার চেষ্টা করছো। আমাদের ডি এর মান কত হবে? এই ছকের ভিতর ডি এর মান কত হবে? ডি মানে কি ছিল? ডি মানে ছিল যাকে পূর্ণ বছর ধরেছো ঠিক তার পরের বছরে নগদ আন্তঃপ্রবাহ। তাহলে পূর্ণ বছর পরের বছর 4, এর নগদ আন্তঃপ্রবাহ কত? 12,000। তাহলে ডি এর মান কত হবে? ডি হবে কত? 12,000। তাহলে ডি এর মান কত হবে? 12,000। হ্যাঁ, ফারদিনের উত্তর সঠিক, নাহিদ হাসানের উত্তর সঠিক, অনেকের উত্তর সঠিক, প্রত্যয় তো আগে উত্তর সঠিক দিয়ে বসে রয়েছে, রুবেলের উত্তর সঠিক, ফাহিম সবার উত্তর সঠিক, অনেকেই সঠিক উত্তর দিয়েছো, রাইট। অনেকেই আজকে সঠিক উত্তর দিয়েছো, রাইট। অনেকেই আজকে সঠিক উত্তর দিয়েছো, হাবিব উত্তর সঠিক, রাইট। তাহলে ডি এর মান আমরা পেয়ে গেছি। এখন আমি তোমাদেরকে একটা শর্টকাট বুদ্ধি শেখাই দিই। তুমি জাস্ট এ যদি বের করতে পারো, অর্থাৎ পূর্ণ বছরটা যদি তুমি বের করতে পারো, বাকিগুলো তুমি অটোমেটিক বের করতে পারবা। এটার একটা সহজ একটা সূত্র আছে, খুবই শর্টকাট একটা টেকনিক আছে। সেটা হলো এ বি সি ডি। বি এর করোনা হয়েছে, বি মারা গেছে। আবার বলতেছি, তুমি জাস্ট এটা বের করবা, তাহলে এ, পরে হইল বি, পরে হইল সি, পরে হইল ডি। বি নাই কেন? বি এর করোনা হয়েছে, বি মারা গেছে। তাহলে আসো আমরা এখন ক্যালকুলেশন করি। প্রত্যয় তো বের করে ফেলছে অলরেডি। তাহলে এখানে আমাদের কত হয় আমরা একটু দেখি। এটা হলো আমাদের 3, উপরে হয় 7,000 ভাগ 12,000। তাহলে 7,000 ভাগ 12,000 যদি আমরা দিই আমাদের কত আসে? প্রত্যয় কিন্তু অনেক আগে উত্তর বের করে ফেলেছে, 3.58। তার মানে আমরা লিখতে পারি 3.58 বছর। 3.58 বছর। নাহিদের উত্তর সঠিক, হ্যাঁ অনেকেই কিন্তু সঠিক উত্তর দিয়ে ফেলেছ। তাহলে 3.58 বছর। এখন তোমরা সিদ্ধান্ত দাও, যদি এখানে আমি প্রশ্ন করি যে এই প্রকল্পটা কি গ্রহণ করা উচিত না উচিত না, দেখি কে কে সঠিক উত্তর দিতে পারে। আমাদের এই 40,000 টাকা এই প্রকল্পে বিনিয়োগ করা উচিত হবে কি হবে না, পেব্যাকের মাধ্যমে সিদ্ধান্ত লিখে দাও। হলে কেন হবে, আর যদি সিদ্ধান্ত না হয় তাহলে কেন না, একটু দ্রুত কমেন্টসে জানাই দাও। আমাদের অঙ্ক মোটামুটি শেষ। এখন আমাদের এই অঙ্কে তোমরা সিদ্ধান্ত দাও যে আমরা এখানে এই প্রকল্পে বিনিয়োগ করব কি করব না। তোমরা দ্রুত একটু সিদ্ধান্ত দাও শিক্ষার্থী বন্ধুরা, দ্রুত একটু সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করো। আমরা এই প্রকল্পে বিনিয়োগ করব কি করব না, আমাদের এখন সিদ্ধান্তে আসতে হবে। আমাদের এখন সিদ্ধান্ত দাও, আমরা এই প্রকল্পে বিনিয়োগ করবো কি করবো না। হ্যাঁ, ফারদিনের উত্তর সঠিক, নাহিদের উত্তর সঠিক, প্রত্যয় তো আগে উত্তর সঠিক দিয়ে আছে, হাবিবুলের উত্তর সঠিক, রাইট, অনেকের উত্তর সঠিক। এখন আমাদের অ্যান্সার বের হয়েছে 3.58 বছর। এখন তোমরা উত্তর দাও যে আমরা এখানে বিনিয়োগ করবো কি করবো না। প্রত্যয় উত্তর দিয়েছে স্যার বিনিয়োগ করা উচিত, ফাহিম উত্তর দিয়েছে স্যার বিনিয়োগ করব না,
যারা বিনিয়োগ করার দলে কেন বিনিয়োগ করবা সেটা কিন্তু একটু লিখে দাও, যারা বিনিয়োগ করবা না তারা কেন বিনিয়োগ করবা না সেটাও একটু লিখে দাও, তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা, হ্যাঁ ফাহিম, অনেকেই কিন্তু লেখার চেষ্টা করতেছো বিনিয়োগ করব কি করব না। আসলে আমরা বিনিয়োগ করব কি করব না সেটার জন্য আমাদের ডিপেন্ড করে আমাদের এই প্রকল্পটা কি স্বাধীন প্রকল্প না পরস্পর বর্জনশীল প্রকল্প। আমরা জানি যে স্বাধীন প্রকল্প মানে হলো যখন একটা প্রকল্প থাকে, অর্থাৎ প্রকল্পগুলো একটা আরেকটার সাথে কম্পিটিশন করে না। আর পরস্পর বর্জনশীল প্রকল্প যখন অনেকগুলো প্রকল্প থাকে, একটা নিলে বাকিগুলো বর্জন করতে হয়। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে আমাদের প্রকল্প একটা ওয়ান পিস, তার মানে এটা স্বাধীন প্রকল্প। স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে আমাদের প্রকল্পের মেয়াদ যদি পেব্যাক পিরিয়ড মেয়াদের বেশি হয়, স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে প্রকল্পের মেয়াদ যদি পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে পেব্যাক পিরিয়ডের চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে আমরা এটা গ্রহণ করব। আর প্রকল্পের মেয়াদের চেয়ে যদি পেব্যাক পিরিয়ড বড় হয়, সেক্ষেত্রে আমরা গ্রহণ করব না, বর্জন করব। তাহলে এখন তোমরা বলো। হাবিব বলেছে স্যার নির্ধারিত সময় নেই, সিদ্ধান্ত পারবো না। না হাবিব, তোমার উত্তর সঠিক না। প্রত্যয় বলেছে গ্রহণ করা উচিত, কারণ বছরের আগে উঠে আসবে। একটু ক্লিয়ার না? আচ্ছা, চেষ্টা করছো, ধন্যবাদ। আমি এখানে সিদ্ধান্ত লিখে দিয়েছি যে যদি প্রকল্পের মেয়াদ পেব্যাক পিরিয়ডের চেয়ে বেশি হয়, মানে তোমার প্রকল্পের মেয়াদ থাকতে থাকতে তুমি যদি তোমার বিনিয়োগকৃত অর্থ উঠাই নিয়ে আসতে পারো, সেক্ষেত্রে আমরা গ্রহণ করব। আর এমন যদি হয় যে প্রকল্পের মেয়াদ যদি পেব্যাক পিরিয়ডের চেয়ে ছোট হয়, অর্থাৎ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগেই যদি পেব্যাক পিরিয়ডের মেয়াদ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বর্জন করব। যেমন আমাদের এখানে প্রকল্পের মেয়াদ হইল 5 বছর। আমাদের এখানে প্রকল্পের মেয়াদ কত আছে শিক্ষার্থী বন্ধুরা? 5 বছর। প্রকল্পের মেয়াদ হইল 5 বছর। আর আমাদের পেব্যাক পিরিয়ডের মেয়াদ কত বের হয়েছে? 3.58 বছর। 3.58 বছর। তার মানে আমরা বলতে পারি যে প্রকল্প 5 বছর থাকবে আর আমাদের টাকা উঠাইতে লাগবে 3.5 বছর। তার মানে প্রকল্পের সময় থাকতে থাকতে আমরা আমাদের বিনিয়োগকৃত অর্থ উঠাই নিয়ে আসতে পারবো। সেক্ষেত্রে আমরা কি করব? এই প্রকল্পটা গ্রহণ করব। তার মানে এখানে আমরা বিনিয়োগ করব। আর আমাদের উত্তর যদি এখানে 3.58 না হয়ে যদি এরকম হইতো 6.58, অর্থাৎ প্রকল্পের মেয়াদের চেয়ে আমাদের পেব্যাকের টাইম যদি বেশি হইতো, সেক্ষেত্রে আমরা কি করতাম? গ্রহণ করতাম না। হ্যাঁ, যেমন নাহিদ হাসানের উত্তর সঠিক, বিনিয়োগ করা উচিত কারণ পেব্যাক পিরিয়ডের আগেই উঠে আসবে। হ্যাঁ, রাইট রাইট রাইট, উত্তর সঠিক। আচ্ছা, এখন বলো, যদি পরস্পর বর্জনশীল প্রকল্প হয়, সেক্ষেত্রে কোন প্রকল্পটা আমরা গ্রহণ করব? দ্রুত কমেন্টসে জানাও শিক্ষার্থী বন্ধুরা। এটা তো স্বাধীন প্রকল্প, বাট পরস্পর বর্জনশীল প্রকল্প যদি হয়, সেক্ষেত্রে পেব্যাক পিরিয়ডের মাধ্যমে কিভাবে আমরা ডিসিশন মেক করব, সিদ্ধান্তটা কিভাবে নেব, একটু দ্রুত জানাও। পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে আমরা কিভাবে সিদ্ধান্ত নেব শিক্ষার্থী বন্ধুরা? দ্রুত তোমরা কমেন্টসে জানাও। যদি পরস্পর বর্জনশীল প্রকল্প হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে উত্তরটা আমরা তৈরি করব। ধরো আমাদের প্রকল্প আছে 3টা, এ প্রকল্প, বি প্রকল্প, সি প্রকল্প। পরস্পর বর্জনশীল, এটা হলো 2.50 বছর, এটা ধরো মনে করো 3 বছর, আর এটা হলো 1.5 বছর। তাহলে কোনটা গ্রহণ করব? রাইট, হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট, অনেকের উত্তর সঠিক, অনেকেই সত্যি উত্তর দিয়েছ। রাইট, এটার ক্ষেত্রে আমরা কোনটা নেব? সবচেয়ে কম যেটা, সেটা নেব। পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে সবচেয়ে কম যেটার প্রকল্পের মেয়াদ মানে প্রকল্পের টাইম কম লাগবে টাকা উঠাই নিয়ে আসতে, সেইটা নেব। কারণ তুমি কি চাও?
দ্রুত ইনভেস্টকৃত মানি, বিনিয়োগকৃত অর্থ দ্রুত উঠাইতে না দেরি করে উঠাইতে? আমরা জানি ভবিষ্যৎ অনিশ্চিত, এবং অর্থের সময় মূল্য অনুযায়ী যত দ্রুত তুমি টাকাটা উঠাই নিয়ে আসতে পারবা ততই তোমার ভালো, কারণ পরে তুমি ইনভেস্ট করে আরেক জায়গায় ইনভেস্ট করতে পারবা। তার মানে পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে সবচেয়ে কম যেটা হবে, যেই প্রকল্পের পেব্যাক পিরিয়ড সবচেয়ে কম, আমরা সেইটা গ্রহণ করবো। হ্যাঁ, অনেক উত্তর সঠিক দিয়েছো, ফাহিম, হাবিবুল্লাহ, অনেক উত্তর সঠিক দিয়েছো, রাইট। এখন শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ অনেক উত্তর সঠিক দিয়েছ। এখন আমরা দেখব যে আমাদের এই পেব্যাক সময় এই অঙ্ক করার জন্য আমাদের কিন্তু লাগছে নগদ আন্তঃপ্রবাহ। খেয়াল করো ভালো করে, এই জিনিসটা ভালো করে খেয়াল করো। আমাদের কি লাগছে? নগদ আন্তঃপ্রবাহ লাগছে। খেয়াল করো, পেব্যাক করার জন্য আমাদের কি লাগে? নগদ আন্তঃপ্রবাহ। বাট আমরা যখন এআরআর বের করছিলাম, ওই যে গড় মুনাফার হার নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কি লাগছিল? কর পরবর্তী মুনাফা। গড় মুনাফার হার বের করতে আমাদের কি লেগেছিল? কর পরবর্তী মুনাফা। এটা লাগছিল কখন? এই কর পরবর্তী মুনাফা আমাদের কখন লাগছিল? কর পরবর্তী মুনাফা আমাদের লাগছিল এআরআর নির্ণয় করতে। এআরআর নির্ণয় করতে লাগে কর পরবর্তী মুনাফা, আর পেব্যাক পিরিয়ড বের করার জন্য লাগে নগদ আন্তঃপ্রবাহ। এখন তোমাদের পরীক্ষায় যদি কর পরবর্তী মুনাফা দেওয়া থাকে, সেখান থেকে কিভাবে নগদ আন্তঃপ্রবাহ বের করবে? এটা সহজ উপায় হলো, কর পরবর্তী মুনাফার সাথে আমরা অবচয় যোগ করে দেব। কর পরবর্তী মুনাফার সাথে আমরা কি করব? অবচয় যোগ করে দেব। তাহলে আমাদের বের হবে নগদ আন্তঃপ্রবাহ। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো, তোমাদের উদ্দীপকে অনেক সময় সরাসরি নগদ আন্তঃপ্রবাহ দেওয়া নাও থাকতে পারে। উদ্দীপকে যদি নগদ আন্তঃপ্রবাহ দেওয়া না থাকে, অবশ্যই কর পরবর্তী মুনাফা দেওয়া থাকবে। যদি কর পরবর্তী মুনাফা দেওয়া থাকে, তার সাথে যদি আমরা অবচয় যোগ দিই, তাহলে নগদ আন্তঃপ্রবাহ বের হবে এবং পেব্যাক পিরিয়ডটা আমরা করতে পারবো। এখন এই বিষয়টা একটু আমি ক্লিয়ারলি বুঝাই দিই, কারণ এটা তোমাদের পরীক্ষায় অনেক সময় আসে এবং এটা তোমরা অনেকেই ভুল করো। ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে ভুল করো, ম্যাক্সিমাম একেবারে গড়ে সব স্টুডেন্ট এইটা ভুল করো। এটা আমি একটু এখন দেখাই, তোমরা খেয়াল করো। ধরো আমাদের বছর আছে 4টা, জাস্ট আমি বোঝানোর জন্য দিলাম। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। ধরো জাস্ট 4 বছর, এটা হলো আমাদের বিবরণ। তোমার প্রশ্নে দেওয়া আছে কর পরবর্তী মুনাফা। ধরো এটা দেওয়া আছে কর পরবর্তী মুনাফা, তোমার প্রশ্নে দেওয়া আছে উদ্দীপকে। এটা ধরো 8,000, এইটা 3,000, জাস্ট আমরা ধরলাম। এটা 2,000, এইটা ধরো 5,000। 4 বছর কর পরবর্তী মুনাফা দেওয়া আছে। এখন তোমার কিন্তু পেব্যাক করার জন্য লাগবে কি? নগদ আন্তঃপ্রবাহ। তাহলে কর পরবর্তী মুনাফার সাথে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের অবচয় যোগ করে দিতে হবে। কি যোগ করে দিতে হবে? অবচয়। ধরো এখানে একটা অবচয় আছে, অবচয় আমরা বের করতে পারি প্রকল্পের মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ বছর। তাহলে যে রেজাল্টটা আমাদের বের হবে, এখন যে রেজাল্টটা আমাদের বের হবে শিক্ষার্থী বন্ধুরা, এই রেজাল্টটাই হলো আমাদের নগদ আন্তঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহ। যদি কর পরবর্তী মুনাফা থাকে, তাহলে নগদ আন্তঃপ্রবাহ বের করার সিস্টেম এইটা। বাট অনেক সময় এমনও থাকতে পারে কর পূর্ববর্তী মুনাফা। ধরো দেওয়া আছে কর পূর্ব মুনাফা দেওয়া আছে কি? কর পূর্ব মুনাফা। তাহলে কিভাবে নগদ আন্তঃপ্রবাহ বের করবা? খুবই সহজ। কর পূর্ব মুনাফা থেকে আগে তোমার কর বাদ দিতে হবে। ধরো কর আছে 40%, বাদ দিলাম। কর পূর্ব মুনাফা যদি থাকে, সেখান থেকে প্রথম কাজ হলো আমাদের কর বাদ দেব। তাহলে বের হবে কর পরবর্তী মুনাফা। আর কর পরবর্তী মুনাফা বের হলে তো বাকিটা পারবাই, জাস্ট অবচয়টা যোগ করে দেবা। তাহলে বের হবে নগদ আন্তঃপ্রবাহ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝতে পারলাম কর পূর্ববর্তী মুনাফা থাকলে কিভাবে নগদ আন্তঃপ্রবাহ বের করব, কর পরবর্তী মুনাফা থাকলে কিভাবে নগদ আন্তঃপ্রবাহ বের করব, এইটা আমরা বুঝতে পারলাম। এখন শেষ
যে বিষয়টা তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করব সেটা হলো, যদি থাকে কর পূর্ব নগদান্তর্বাহ, যদি থাকে কর পূর্ব নগদান্তর্বাহ তখন কি করব? যদি থাকে কর পূর্ব নগদ আন্তঃপ্রবাহ, যদি কর পূর্ব নগদ আন্তঃপ্রবাহ থাকে তাহলে কি করব? তাহলে যে কাজটা করব, এখান থেকে আমরা অবচয় বাদ দেব, তাহলে আমাদের বের হবে কর পূর্ব মুনাফা। সেখান থেকে আমরা কর বাদ দেব, ধরো একটা % থাকলো, বের হবে কর পরবর্তী মুনাফা, কর পরবর্তী মুনাফা, জাস্ট তার সাথে আমরা যোগ করে দেব অবচয়, তাহলেই আমাদের বের হবে নগদ আন্তঃপ্রবাহ। এবং এইটা হলো সবচেয়ে জটিল অঙ্ক। যদি তোমাদের ভাগ্য খারাপ না থাকে, যদি তোমাদের ভাগ্য খারাপ না থাকে তাহলে কখনোই কর পূর্ব নগদ প্রবাহ সাধারণত থাকে না। পরীক্ষায় সরাসরি নগদ আন্তঃপ্রবাহই থাকে। বাট ইন কেস যদি তোমাদের লাক ফেভার না করে, কোনো কারণে কর পূর্ব নগদ আন্তঃপ্রবাহ দিয়ে দেয়, তাহলে কিভাবে আমরা নগদ আন্তঃপ্রবাহ বের করব? অবচয় বাদ দেব, বের হবে কর পূর্ব মুনাফা, কর বাদ দেব, বের হবে কর পরবর্তী মুনাফা, অবচয় যোগ দেব, বের হবে নগদ আন্তঃপ্রবাহ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা পেব্যাক পিরিয়ডের এই সিস্টেমটা ভালো করেই বুঝতে পেরেছো যে কিভাবে আমরা পেব্যাক পিরিয়ডের মাধ্যমে সমান নগদ প্রবাহ এবং অসমান নগদ প্রবাহের ক্ষেত্রে আমরা অঙ্কগুলো করব, ফলাফল বের করব এবং কিভাবে আমরা পরস্পর বর্জনশীল প্রকল্প, স্বাধীন প্রকল্পের সিদ্ধান্ত নেব। তোমরা একটু বলো তো, পেব্যাক পিরিয়ডের মান আছে 3.50 বছর, এইটার মানে কি একটু বলো তো, এইটার মানে কি বলবা? আর একটা হলো পেব্যাক, একটু কমেন্টসে জানাই দাও। আর একটার মান আছে 3.75 বছর, এইটা কিভাবে লেখা যায় একটু দ্রুত জানাও। অনেকেই কমেন্টসে লেখার চেষ্টা করতেছো। পেব্যাক পিরিয়ডের মান আছে 3.5 বছর, এটা কিভাবে লেখা যায় একটু বলো তো। আর পেব্যাক পিরিয়ডের মান আছে 3.75 বছর, এটা কিভাবে লেখা যায়? হ্যাঁ, অনেকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছো। রাইট। 3.50 বছর মানে হলো 3 বছর 6 মাস, আর 3.75 বছর মানে হলো 3 বছর 9 মাস। তাহলে যদি থাকে 3.25 বছর, সেইটা কত হবে? এটা বোধহয় আমার আর বইলে দেওয়ার দরকার নেই, তোমরা কমেন্টসে জানাই দাও। এটা কিভাবে হইলো বোঝার চেষ্টা করো। হাফ মানে হলো অর্ধেক, তার মানে 3 বছর এবং 1 বছরের অর্ধেক। 1 বছরের অর্ধেক তাহলে কত? 6 মাস। 3.6 মাস। 3.75 মানে হলো কোয়ার্টার, একটা কোয়ার্টার বাদে বাকি টোটালটা আছে। অর্থাৎ তুমি একটা বছরকে যদি 4টা ভাগে ভাগ করো, 3 মাস 3 মাস 3 মাস 3 মাস 3 4 12, তাহলে এখানে 75 আছে, তার মানে 9 মাস। তাহলে 3.25 বছর থাকলে কি হবে একটু কমেন্টসে দ্রুত জানাই দাও। হ্যাঁ, নাহিদ হাসানের উত্তর সঠিক, ফাহিমের উত্তর সঠিক, অনেকে সঠিক উত্তর দিয়েছো। এবং আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টসে জানাই দাও। শিক্ষার্থী বন্ধুরা, খুব দ্রুত একটু কমেন্টসে তোমরা ক্লাসটা জানাই দাও যে তোমাদের ক্লাসটা কেমন লেগেছে। তোমরা হোমওয়ার্ক করবা শিক্ষার্থী বন্ধুরা। উদাহরণ 29 করবা। পৃষ্ঠা নাম্বার হলো 745। পৃষ্ঠা নাম্বার 745 তোমরা যেটা করবা শিক্ষার্থী বন্ধুরা, 27 আর 29 করবা। পৃষ্ঠা নাম্বার 745, পৃষ্ঠা নাম্বার 745, 27 আর 29, এই দুইটা তোমাদের বাড়ির কাজ। পৃষ্ঠা নাম্বার 745-এ 27 এবং 29। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।